আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সাথে আজকে আমার রিসার্চ মেথোডোলজি নিয়ে ক্লাস। আমরা আজকে রিসার্চের যে টপিকসগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে গবেষণা প্রক্রিয়া, পরীক্ষণ পরিকল্পনার প্রয়োজনীয়তা, পরীক্ষণ পরিকল্পনার মূলনীতি, পরীক্ষণ ভ্রান্তি, নমুনায়ন ও উপাত্ত সংগ্রহ, নমুনায়ন কৌশল, উপাত্ত সংগ্রহ, উপাত্ত প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ, ফলাফল ব্যাখ্যাকরণ, প্রতিবেদন লিখন। আমরা রিসার্চ নিয়ে অনেকদিন ধরে আলোচনা করছি। রিসার্চ তোমরা জানো যে এটা একটা ইংরেজি প্রতিশব্দ, যেটার অর্থ হচ্ছে কি পুনরায় অনুসন্ধান করা, যে অতীতে কোনো তথ্য বা মতবাদকে বর্তমান অভিজ্ঞতার সাথে সংযোজন করে, বর্তমান অতীত অভিজ্ঞতা অনুসন্ধানের সাথে বর্তমান কোনো তথ্যকে সংযোজিত করে ভবিষ্যতে যে নতুন একটা কর্ম পরিকল্পনা গ্রহণের জন্য যে অনুসন্ধান করা হয়, যে ভবিষ্যতে নতুন আরো কিছু অনুসন্ধানের মানে যে অনুসন্ধানটা করা হয় সেটাকেই বলা হচ্ছে যে রিসার্চ। যদি সহজ ভাষায় বলি যে রিসার্চের যেটা হচ্ছে যে অতীত অভিজ্ঞতা এবং হচ্ছে কি বর্তমান তথ্যের ভিত্তিতে এটা একটা যে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের জন্য যে সমস্ত কার্যক্রম গ্রহণ করা হয় সেটাই হচ্ছে কি রিসার্চ। রিসার্চ প্রসেসে আমরা আলোচনা করছিলাম রিসার্চ প্রসেসের 7টা ধাপ, ঠিক আছে, নিয়ে বলছিলাম যে ডিফাইন রিসার্চ প্রবলেম, রিভিউ অফ লিটারেচার, ফর্মুলেট হাইপোথিসিস, প্রিপেয়ারিং দ্য রিসার্চ ডিজাইন, ডাটা কালেকশন, ডাটা অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন এন্ড রিপোর্ট রাইটিং। এইগুলো হচ্ছে রিসার্চের 7টা ধাপ, ঠিক আছে। তো এর মধ্যে হচ্ছে কি যে পরীক্ষণ পরিকল্পনাটা কি, যে পরীক্ষণ পরিকল্পনাটা কোনো গবেষণা সমস্যার সমাধানের লক্ষ্যে একটি বাস্তব ঘটনা পর্যবেক্ষণ এবং তার পরিমাপ গ্রহণের জন্য যথোপযুক্ত, দক্ষ ও সুলভ একটা পন্থা। অর্থাৎ কিনা হচ্ছে যে কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে বা অনুকল্পে যখন কোনো অনুসন্ধানের জন্য পর্যবেক্ষণ এবং পরিমাপ গ্রহণের সুনির্দিষ্ট ছক, মানে সুনির্দিষ্ট একটা দক্ষ এবং হচ্ছে সাশ্রয়ী পদ্ধতিতে পর্যবেক্ষণ এবং পরিমাপ গ্রহণের যে পরিকল্পনাটা করা হয় সেটাকেই বলা হয় পরীক্ষণ পরিকল্পনা। তো যে কোনো গবেষণার জন্য পরীক্ষণ পরিকল্পনার প্রয়োজনীয়তা অপরিসীম। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আসলে কি যে পরীক্ষা যখন গবেষণা করা হয় তখন কোনো একটা সমস্যা সমাধানের জন্য যে একটা বাস্তব পর্যবেক্ষণ, ঘটনা পর্যবেক্ষণ বা তার পরিমাপ গ্রহণের জন্য একটা দক্ষ এবং একটা সুলভ একটা পন্থা, দক্ষ একটা যৌক্তিক এবং হচ্ছে কি সাশ্রয়ী একটা পন্থা। সঠিক পন্থা যদি পরীক্ষালব্ধ ফলাফলের গ্রহণযোগ্যতা কিছুটা পক্ষপাতহীন অনুসন্ধানের উপরও এটা নির্ভরশীল। দেখা যায় যে একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যে প্রক্রিয়ায় যৌক্তিক এবং দক্ষতার সাথে পর্যবেক্ষণ, পরিমাপ গ্রহণ এবং বিশ্লেষণের ভিত্তিতে যে প্রাপ্ত ফলাফল সেটা প্রস্তুতকরণ এবং গৃহীত অনুকল্পের ভিত্তিতেই ফলাফল যাচাই সাপেক্ষে একটা যথার্থ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেই যে প্রক্রিয়ার মাধ্যমে সেই প্রক্রিয়াটাই হচ্ছে পরীক্ষণ পরিকল্পনা বা এক্সপেরিমেন্টাল ডিজাইন। তো এই এক্সপেরিমেন্টাল ডিজাইনের বা গবেষণা পরিকল্পনা তৈরির ক্ষেত্রে 7টা ধাপ রয়েছে। এটা হচ্ছে কি গবেষণা বিষয় নির্ধারণ, প্রকাশনা পর্যালোচনা, উপযুক্ত অনুসূত্র সত্যাবধান, যেটা হচ্ছে কি আমরা বলেছি ফর্মুলেট হাইপোথিসিস, যেটা তোমরা একটু আগে দেখেছো। তো পরীক্ষণ নকশা স্থিতিকরণ ও বাস্তবায়ন, দুর্বচিত নমুনায়ন ও পর্যবেক্ষণ, যথাযথ পরিমাপ গ্রহণ, প্রক্রিয়াজাত উপাত্ত বিশ্লেষণ, ফলাফল প্রস্তুত, যাচাই ও ব্যাখ্যাকরণ, গবেষণা প্রতিবেদন, উপস্থাপন এবং হচ্ছে প্রকাশনা, যেটা হচ্ছে একটা গবেষণার সর্বশেষ ধাপটা হচ্ছে কি গবেষণা প্রতিবেদন লেখা এবং উপস্থাপন করা এবং হচ্ছে সেটা প্রকাশ করা। তো উত্তম গবেষণার ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষণ পরিকল্পনার প্রয়োজনীয়তা অপরিসীম এবং হচ্ছে পরীক্ষণ পরিকল্পনা কতগুলো নীতি রয়েছে এবং পরীক্ষণ ভ্রান্তি, এই জিনিসগুলো হচ্ছে পরীক্ষণ পরিকল্পনার সাথে রিলেটেড একটা জিনিস যে গবেষণার ক্ষেত্রে। তো পরীক্ষণ পরিকল্পনা একটা গবেষণার ক্ষেত্রে অতি জরুরি একটা মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা এটা হচ্ছে কি এটা প্রয়োজনীয়তাটা কি দেখা যায় যে মাঠ পর্যায়ে জীববৈজ্ঞানিক গবেষণা পরিচালনার ক্ষেত্রে পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের ঋতুভেদে বা অবস্থান ভেদে পরীক্ষণ মাঠের কিভাবে সামগ্রিক পরিবেশের প্রভাব এড়িয়ে অনায়াসে পরীক্ষালব্ধ ফলাফলটা সংকলন এবং বিশ্লেষণ সাপেক্ষে সমাধানের যথার্থতা নিশ্চিত করা সম্ভব। ঠিক আছে, তো দেখা যায় যে এটা অনেক সময় দেখা যায় যে একটা যদি মানে যদি কোনো নির্দিষ্ট সুনির্দিষ্ট পরীক্ষা পরিকল্পনা বা পরীক্ষালব্ধ ফলাফলের সংকলন, বিশ্লেষণ, কৌশল, এই জিনিসগুলো যে পরস্পর কি সম্পূরক এবং হচ্ছে একটা অবিচ্ছিন্ন প্রক্রিয়া, তাই সমস্যা প্রকৃতি বা পরীক্ষণের উদ্দেশ্যে বিভিন্ন মানে উদ্দেশ্যের ভিত্তিতে
যৌক্তিক এবং উপযুক্ত পরীক্ষা পরিকল্পনা গৃহীত হলে তা থেকে যে ফলাফলটা পাওয়া যায় সেটা হচ্ছে যথাযথতা এবং হচ্ছে কি দক্ষতা নিশ্চিত করা যায়। মানে একটা পরীক্ষণের জন্য মানে গবেষণার জন্য প্রথমে কি করতে হয় যে পরীক্ষণ পরিকল্পনাটা আগেই গ্রহণ করা একান্ত অপরিহার্য। তো এটার জন্য আবার কতগুলো মূলনীতি রয়েছে, পরীক্ষণ পরিকল্পনার মূলনীতি বা কতগুলো মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, যেটা কিনা আর.এ. ফিশার নামক একজন সায়েন্টিস্ট সেটা প্রদান করেছে। 3টা মূলনীতির কথা বলেছেন উনি। একটা হচ্ছে রেপ্লিকেশন বা হচ্ছে পুনরাবৃত্তিকরণ, একটা হচ্ছে র্যান্ডমাইজেশন বা দৈবতায়ন, একটা হচ্ছে কি লোকাল কন্ট্রোল বা স্থানীয় নিয়ন্ত্রণ। এই 3টা হচ্ছে কি পরীক্ষণ পরিকল্পনার নীতি। তোমাদের অনেক সময় আসে যে পরীক্ষণ পরিকল্পনার মূল বৈশিষ্ট্য লিখো বা মৌলিক বৈশিষ্ট্য বা মূলনীতি গুলো লিখো, সেটা হচ্ছে যে সেই হিসেবে এটা গুরুত্বপূর্ণ। দেখো যে কি পুনরাবৃত্তিটা কি, দেখা যায় যে অনেক সময় মাঠ পর্যায়ে জীববৈজ্ঞানিক গবেষণা বা পরীক্ষা পরিচালনার জন্য অনেক সময় দেখা যায় যে পরীক্ষণ নকশাতে কোনো একটা জাত বা ভ্যারাইটি বা হচ্ছে যে ট্রিটমেন্ট প্রয়োগ যেগুলো প্রয়োগ করা হয়, যেমন হচ্ছে সার বলো, পানি বলো, কীটনাশক বলো, এগুলো এক বা একাধিকবার দেওয়া হয়ে থাকে। তো এই যে এক বা একাধিকবার এই যে এইগুলো ট্রিটমেন্ট গুলো করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে পুনরাবৃত্তিকরণ বা রেপ্লিকেশন বলা হয়। তবে কোনো অবস্থাতেই রেপ্লিকেশন এবং ট্রিটমেন্ট উভয়ের সংখ্যা 3-এর কম হবে না, এবং হচ্ছে এগুলো যেন কমপক্ষে 20 হয়, এটা সবসময় খেয়াল রাখা দরকার। সাধারণত দেখা যায় যে এক্সপেরিমেন্টাল ইরর বা হচ্ছে যে পরীক্ষণ ভ্রান্তি কমিয়ে আনাই হচ্ছে এই রেপ্লিকেশনের উদ্দেশ্য। ঠিক আছে, এরপর আসো যে নির্বিচারণ বা র্যান্ডমাইজেশন। দেখা যায় যে কোনো পরীক্ষা এককে যে প্লট বা ব্লক বলো, সেগুলো মাঠ পর্যায়ে গবেষণার ক্ষেত্রে দেখা যায় যে পক্ষপাতহীন ভাবে জাত বা প্রয়োগক বলতে যে ট্রিটমেন্ট, যেগুলো সার কথা বললাম, যে পানি বললাম, কীটনাশক বললাম, এগুলোকে উপস্থাপন বা ব্যবহার করাকেই বলা হয় নির্বিচারণ বা দৈবতিকরণ, যেটার র্যান্ডমাইজেশন বলতে আসলে বেশি ভালো লাগে, যে এগুলোকে র্যান্ডমাইজেশন বলা হয়। ঠিক আছে, যে কোনো একটা পরীক্ষা এককে যে এই যে বা কোনো জাতটা বা প্রয়োগটাকে ব্যবহার করাকে, উপস্থাপন বা ব্যবহার করাকে বলা হয়েছে র্যান্ডমাইজেশন বলা হয়। এই ক্ষেত্রে দেখা যায় যে প্রতিটি পরীক্ষণ এককে সকল প্রকারের যে প্রয়োগের অন্তর্ভুক্ত হওয়ার সমান মানে সুযোগ নিশ্চিত হয়ে যায়, সবগুলো সমান পরিমাণ প্রয়োগ করতে হয় যে এই র্যান্ডমাইজেশনের ক্ষেত্রে। এই যথার্থতা নির্ণয়ের ক্ষেত্রে দেখা যায় যে ফিশার নামে, যার কথা বললাম যে আর.এ. ফিশার র্যান্ডম নাম্বার টেবিল একটা দিয়েছে, যেটা থেকে কি হয় র্যান্ডম সংখ্যা চয়ন এবং হচ্ছে যথোপযুক্ত নকশাতে প্রয়োগ করা হয় তাকে, এবং হচ্ছে পরীক্ষণ পরিকল্পনার এটা একটা অন্যতম নীতি হিসেবে ব্যবহার করা হয়। এই ক্ষেত্রেও বলা যায় যে পরীক্ষণ ভ্রান্তি বা হচ্ছে এক্সপেরিমেন্টাল যে ইরর বা হচ্ছে পক্ষপাতদুষ্টতা, এটা কমিয়ে আনা বা সর্বনিম্ন পর্যায়ে রাখাটাই হচ্ছে কি র্যান্ডমাইজেশনের মূল উদ্দেশ্য। নাম্বার 3-তে আসো, যেটা হচ্ছে স্থানীয় কন্ট্রোল, যেটা বলেছে যে লোকাল কন্ট্রোল বা স্থানীয় নিয়ন্ত্রণ। পরীক্ষণ ভ্রান্তি মুক্ত ফলাফল পেতে দেখা যায় যে অনেক সময় যে পরীক্ষণ মাঠকে বিভিন্ন ব্লকিং এ করা হয় বা প্লটিং করা হয়, যেটাকে বলা হয় যে মানে এটা হলো পরীক্ষণ ভ্রান্তি। হ্যাঁ, পরীক্ষার যে ত্রুটিগুলো থাকে সেটাই হচ্ছে যে পরীক্ষণ ভ্রান্তি। কোন একটা পরীক্ষণের ক্ষেত্রে দেখা যায় যে এই ভ্রান্তিটা কমিয়ে আনার জন্য বা ভ্রান্তি মুক্ত ফলাফল লাভের ক্ষেত্রে দেখা যায় যে এই পরীক্ষণ মাঠগুলোকে কতগুলো ব্লকে বা প্লট করা হয়, এবং এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে যে স্থানীয় নিয়ন্ত্রণ বা লোকাল কন্ট্রোল বলা হয়। এই জন্য পরীক্ষণ মাঠকে বিভিন্ন রকমের সমশক্তি বা সমানভাগে যে ব্লক বা প্লটে যে ভাগ করা হয়, সেটা এমন ভাবে ব্লকিং করা হয় যেখানে হচ্ছে যে অন্তঃব্লক সমসত্বতা বা হচ্ছে যে আন্তঃব্লক অসমসত্বতা, এগুলো সর্বোচ্চ পর্যায়ে থাকে। এই ক্ষেত্রেও যেটা বলা যায় যে এই যে লোকাল কন্ট্রোলটা করা হচ্ছে, সেটাও কিন্তু পরীক্ষণ ত্রুটি কমিয়ে আনা এবং হচ্ছে ফলাফলে বিশ্লেষণের দক্ষতা এটাতে বৃদ্ধি পায় এবং হচ্ছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। এই যে বললাম যে 3টা পরীক্ষণ পরিকল্পনার নকশা, তাহলে বললাম কি বললাম, একটা রেপ্লিকেশন বলেছি, যেটা পুনরাবৃত্তিকরণ, একটা র্যান্ডমাইজেশন বা দৈবতায়ন, বা আরেকটা হচ্ছে কি স্থানীয় কন্ট্রোল বা লোকাল কন্ট্রোল বা স্থানীয় নিয়ন্ত্রণ। এই 3টা জিনিস হচ্ছে তোমাদের পরীক্ষণ পরিকল্পনার মূল নীতি বা হচ্ছে মৌলিক বৈশিষ্ট্য বা যেটা বলো। এবার আসলে তাহলে পরীক্ষণ ভ্রান্তির কথা বলছি, সেটা কি? কোন জীববিজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষণে প্রাপ্ত ফলাফলের নির্ণীত যে ভেদাঙ্ক, যে দৈব এবং অব্যবহৃত যে অংশটা থাকে, তাকে বলা হয় যে অনেক সময় দেখা যায় যে কোন একটা পরীক্ষণ করা হলো এবং শেষে যেটা কতগুলো পার্ট থাকে বা ভেদাঙ্কে যে ওগুলো অব্যবহৃত অংশ থাকে, সেগুলোকে বলা হচ্ছে যে পরীক্ষণ, মানে যেগুলো সম্পর্কে কোনো একটা ডিসিশন আসা যায় না, সেগুলো হচ্ছে পরীক্ষণ ভ্রান্তি বা এক্সপেরিমেন্টাল ইরর বলা হয়। এগুলোর আবার উৎপত্তির অনেকগুলো কারণ হচ্ছে কেন হয় এটা। পরীক্ষণ এককে সহজাত ভিন্নতা, পরিবহনের যে ত্রুটি সহজাত ভিন্নতার জন্য হতে পারে, কিংবা হচ্ছে নমুনার যে দুর্বল প্রতিনিধিত্ব বা সব নমুনাগুলো সমানভাবে আছে কিনা সেটা একটা ব্যাপার থাকতে পারে, বা পরীক্ষা গ্রহণে পরিমাপ গ্রহণের সময় ত্রুটি হতে পারে বিভিন্ন ধরনের, সেগুলোর কারণে হচ্ছে যে এই পরীক্ষণ ভ্রান্তি গুলো হতে পারে। তো দেখা যায় যে পরীক্ষণ ভ্রান্তি যথোপযুক্ত হলো যে সমস্যার প্রকৃতি এবং হচ্ছে সমাধান ব্যবস্থার ভিত্তিতে যথোপযুক্ত পরীক্ষণ নকশা এটাতে করা হয়, এবং যে যত পরীক্ষা কোনো একটা গবেষণার ক্ষেত্রে পরীক্ষণ ভ্রান্তি যত কম হবে এবং যত সেটা হচ্ছে যে গ্রহণযোগ্যতা তত বেশি
হবে পরীক্ষণের। ঠিক আছে, যে পরীক্ষণের ফলাফলের অর্থাৎ হচ্ছে কি যেটা বলছি যে এখানে ফলাফলের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে পরীক্ষণ ভ্রান্তি বা তথা বিভেদাঙ্ক সর্বনিম্ন পর্যায়ে হ্রাস পেলে সংশ্লিষ্ট যে পরীক্ষণ নকশা যথাযথ বা দক্ষতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয় বলে প্রমাণিত হয়েছে। মানে পরীক্ষণ ভ্রান্তি যত কম হবে কোনো গবেষণার ক্ষেত্রে পরীক্ষণের যথাযথতা তত ভালো হবে বা বৃদ্ধি পাবে। এবার আসো যে স্যাম্পলিং বা ডেটা কালেকশন। দেখা যায় যে কোনো একটা গবেষণার ক্ষেত্রে বিভিন্ন পর্যায় থেকে দেখা যায় যে অনেকগুলো ডাটা কালেকশন করা হয় থাকে, যে এক্ষেত্রে গবেষণা পপুলেশন এবং স্যাম্পলটা খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রারম্ভিক এবং হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন সমগ্র থেকে বিভিন্ন জিনিস মানে বিশ্লেষণের ভিত্তিতে উপাত্ত সংগ্রহ করা হয়। দেখা যায় যে নমুনা বা ডেটা বলো বা স্যাম্পল বা নমুনা বলো যেগুলো সংগ্রহ করা হয়, যে অনুসন্ধান ক্ষেত্রে দেখা যায় যে বাস্তব ঘটনা থেকে তথ্য সংগ্রহিত হয়ে থাকে তার সমগ্র সমষ্টিকে বলা হয় পপুলেশন বলা হয়। ঠিক আছে, তো সমগ্রকে পরিমাপকে একটা প্যারামিটার বলা হয়। এটাকে যে সমগ্রকে যে পরিমাপটা সেটা হচ্ছে প্যারামিটার, আর এই যে তথ্য যে সমষ্টি যেটা সমগ্র যেটাকে বললাম সেটা হচ্ছে যে পপুলেশন বলা হয়। তো নমুনা হলো সমগ্রকের এমন একটি নির্বাচিত ক্ষুদ্রাংশ যা সমগ্রকের সকল বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে। কি বলেছি আবার বলি, দেখো যে নমুনাটা কি হচ্ছে, স্যাম্পল গুলো হচ্ছে কি হলো যে সমগ্রকের বা একটা বা পপুলেশনের কি হয় যে একটি নির্বাচিত একটা ক্ষুদ্রাংশ, যে কোনো একটা পপুলেশন থেকে যেগুলা নমুনাকরণ করা হয় সেটা একটা সমগ্রকের নির্বাচিত একটা অংশ এবং হচ্ছে সকল সমগ্রকের বৈশিষ্ট্য এটা প্রতিনিধিত্ব করে। ঠিক আছে, এবং তা থেকেই বিভিন্ন ধরনের ডেটা বা উপাত্ত সংগ্রহিত হয়। তো দেখা যায় যে নমুনার পরিমাপকে সাধারণত পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স বলা হয়। এই যে পরিমাপটা করা হচ্ছে, যে নমুনাগুলো স্যাম্পল গুলো কালেকশন করা হচ্ছে বিভিন্ন পপুলেশন থেকে, সেগুলো কি হচ্ছে একটা ক্ষুদ্র একটা নির্বাচিত অংশ, এবং এই যে এই নির্বাচিত অংশ এইটার যে পরিমাপটা সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো যে পদ্ধতিতে কোন নমুনা মানে সংগ্রহ করা হয়, সে কোনো একটা পপুলেশন থেকে নমুনা বা স্যাম্পল সংগ্রহ করা হয়, সে পদ্ধতিকে বলা হয় স্যাম্পলিং বলা হয় বা নমুনায়ন বলা হয়। তো এটাও একটা গুরুত্বপূর্ণ একটা পরীক্ষণ উপাত্ত সংগ্রহ বা গবেষণা প্রক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় যে এই নমুনা সংগ্রহটা বেশ গুরুত্বপূর্ণ। তো এবার আসো যে এই স্যাম্পলিং যে টেকনিকটা কি, নমুনা কৌশলটা কি। যে কোনো যে সমগ্র বা পপুলেশন থেকে নমুনা স্যাম্পলিং নেওয়ার সময় সেই নেওয়ার যে প্রক্রিয়াটা সেটাকে বলা হয় স্যাম্পলিং টেকনিক, যে নমুনা নেওয়ার কৌশলটা বা স্যাম্পলিং টেকনিক বা নমুনায়ন কৌশল বলা হয়। গবেষণার ক্ষেত্রে দেখা যায় যে এই যে ফলাফল সংগ্রহের সুবিধার্থে নিরপেক্ষ, সঠিক বা প্রতিনিধিত্বমূলক নমুনা চয়নের ক্ষেত্রে বহুবিধ নমুনায়নের কৌশলের প্রয়োগ দেখা যায়। সাধারণত দেখা যায় যে সম্ভাবনা তত্ত্বের ভিত্তিতে দুইটা টাইপের স্যাম্পলিং টেকনিক দেখা যায়। একটা হচ্ছে সম্ভাবনা নমুনায়ন, একটা হচ্ছে নিঃসম্ভাবনা নমুনায়ন বা নিঃসম্ভাবনা স্যাম্পলিং যেটাকে বলছি। যে তো সম্ভাবনা নমুনায়নের ক্ষেত্রে দেখা যায় যে পপুলেশনের কোনো একটা পপুলেশনের অন্তর্গত প্রত্যেক এককের নমুনাতে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে সম্ভাবনা নমুনায়নের ক্ষেত্রে যে এটাই প্রতিনিধিত্ব করে। তাই জীববৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে দেখা যায় যে সম্ভাবনা নমুনাটায় কৌশলী সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে, যেটা এটা হচ্ছে যে প্রত্যেকটা এককের এটাতে কি থেকে নমুনাতে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং হচ্ছে এই কারণে কি বলে যে এই কৌশলটাই সম্ভাবনা কৌশলটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো এই যে সম্ভাবনা নমুনায়ন বলছি যে কৌশল, এটা আবার হচ্ছে কি 5 প্রকার। একটা হচ্ছে দ্রবীচয়িত, একটা স্তরিত, একটা গুচ্ছিত, একটা অনুক্রমিক, এবং হচ্ছে আটটা টাইপ হচ্ছে বহু পর্যায় নমুনায়ন। এটা হচ্ছে যে নমুনায়নের যেটা সম্ভাবনা নমুনায়নের কৌশল, 5টা টেকনিকের কথা বললাম। এবার আসো যে এটাতে দেখা যায় যে ফিশারের একটা টেবিল আছে, যেটা কথা বললাম যে নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকে প্রতিটি এককের নির্বাচনের সম্ভাবনা এবং সুযোগ সমান থাকে। এবং হচ্ছে যে সেটা হচ্ছে যেটা হচ্ছে সম্ভাবনা নমুনায়ন, এবং নির্বাচনগুলোর একটি থেকে অন্যটি সম্পূর্ণ আলাদা এবং হচ্ছে কি প্রভাবমুক্ত থাকে। এটাই হচ্ছে কি যে নমুনায়ন পদ্ধতিতে দ্বৈতচিত নমুনায়ন বা র্যান্ডম স্যাম্পলিং, যেখানে কিনা যে প্রত্যেকটা নমুনার সমানভাবে সম্ভাবনা নির্বাচিত, প্রত্যেকটি এককে নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকে, এবং হচ্ছে কি একটি থেকে একদম অপরটি আলাদা প্রভাব মুক্ত থাকে, সেগুলোই হচ্ছে কি র্যান্ডম স্যাম্পলিং বলা হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এটার ফিশারের একটা টেবিল আছে, যে ফিশার র্যান্ডম টেবিল দ্বৈতচিত নমুনা যেটা বললাম যে র্যান্ডম সংখ্যাটা বা গ্রহণ বা যথোপযুক্ত পরীক্ষার নকশাতে এটা প্রয়োগ করা হয়। এই ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষণ ভ্রান্তিটাও কম হয়। ঠিক আছে, এবং হচ্ছে যে সমগ্রকে প্রতিনিধিত্বটা নিশ্চিত হয়। এবার আসলে যে ডেটা কালেকশন, তাহলে ডেটা কালেকশন করা হয় যে মাঠ পর্যায় থেকে বিভিন্ন ধরনের উপাত্ত গ্রহণ করা হয়, যেন ওই উপাত্ত নমুনাতে সম্পর্কে প্রতিটা এককে নির্বাচিত হওয়ার সমান সম্ভাবনা বা সুযোগ থাকে। এমন ভাবে যে কোনো একটা গবেষণার জন্য দেখা যায় যে যেখান থেকে বা কোনো একটা মাঠ থেকে যখন যে নমুনা স্যাম্পল করা হয় বা ডাটা সংগ্রহ করা হয়, তখন দেখা যায় যে
ওই ক্ষেত্রে দেখা যায় যে প্রতিটা এমন ভাবে নির্বাচন করতে হয় যে ওই এককের ক্ষেত্রে সমগ্রকের ক্ষেত্রে ওই নমুনাতে সমগ্রকের প্রতিটা এককের কি থাকে, নির্বাচিত হওয়ার সম্ভাবনা, সমান সুযোগ বা সম্ভাবনা থাকে, এবং একটি থেকে ওই সম্ভাবনাগুলো একটি থেকে আরেকটা পুরোটা আলাদা থাকে, যেটাকে আমি বললাম যে র্যান্ডম স্যাম্পল বললাম। তো জৈবিক নমুনার ক্ষেত্রে যে এই বৈশিষ্ট্যের মানগুলো সংখ্যার আকারে সংগৃহীত হয়ে থাকে, হ্যাঁ, যে এই র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলোর মানগুলো কি হয় যে সংখ্যার আকারে সংগৃহীত থাকে, এবং যা হচ্ছে র ডাটা নামে, যেটা একদম মাঠ পর্যায় থেকে যে ডাটাগুলো কালেকশন করা হয় সেটাকে বলা হয় যে যেগুলো সংখ্যার আকারে সংগৃহীত হয়, এবং হচ্ছে কি এটা র ডাটা বলা হয় এটাকে। যেমন হচ্ছে যে কোনো একটা কৃষি খামারের মাঠারে যদি মাঠ কর্মীদের রেকর্ডকৃত ফসলের নাম, উৎপাদন স্থান বা কৃষি ব্যবস্থাপনা, মৌসুমের বিবরণ সহ যে উৎপাদিত ফসলের যে ফলন থাকে, গুণগত মান থাকতে পারে, বা যে একটি ফসল থাকে, এই সবগুলোই হচ্ছে কি বলা হয় থাকে যে ডাটা স্যাম্পলিং বলা হয় থাকে, র্যান্ডম স্যাম্পলিং যেটা বলা হচ্ছে যে র্যান্ডম স্যাম্পল এটা বলা হয় থাকে, হ্যাঁ। এবং এই যে মাঠ পর্যায় থেকে যেগুলো সংখ্যার ভিত্তিতে করা হয়, এবং হচ্ছে কি একেবারে যে র ডাটা বলা হয় এগুলো, যেমন হচ্ছে যে যেটা বললাম কৃষি খামারে যে মাঠের কর্মীদের দ্বারা রেকর্ডকৃত যে ফসলের নাম বলতে পারো বা উৎপাদন স্থান, সেগুলো হচ্ছে র ডাটা, ঠিক আছে। এবার আসো নমুনা নকশা বা হচ্ছে স্যাম্পল ডিজাইন। দেখা যায় যে উপাত্ত গ্রহণের সময় অনেক সময় কি করা হয়, এলোমেলো ভাবে অনেক উপাত্ত গ্রহণ করা হয়, তখন খেয়াল করা হয় না যে কোনো সিরিয়ালি কোনো কিছু ইয়া করা হয় না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় এগুলোকে ব্যবহার করার জন্য বা সহজবোধ্য ভাবে ব্যবহার করার জন্য ঊর্ধ্বক্রম বা নিম্নক্রমে একটা সাজানো বা সংক্ষিপ্তকরণ প্রক্রিয়া সাজানো হয়। এই যে প্রক্রিয়াটাকে সাজানো হলো যে ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম বললাম, বা হচ্ছে যে একটা সহজবোধ্য উপযোগী ভাবে, তবে সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে যে স্যাম্পল ডিজাইন বা নমুনা নকশা বলা হয়। সাধারণত ভাবে একই অভগ্ন চলাচল মানে চলকমান বারবার এক্ষেত্রে উপস্থিত থাকতে পারে, বা এক্ষেত্রে মানগুলোর গণসংখ্যা দেখে বিন্যস্ত করার জন্য একটা কি করা হয়, তিনটি কলাম সহ কলাম সহ একটা কি এক্ষেত্রে সারণী করা হয় নমুনা নকশাতে। তো যেগুলো হচ্ছে কি নকশা নীতি হিসেবে কাজ করে, যে তিনটা পয়েন্টের কথা বললাম যে তিনটি কলাম সহ একটা সারণী তৈরি করা হয় নমুনা নকশার ক্ষেত্রে, যেগুলো হচ্ছে কি নমুনা নকশার নীতি হিসেবে কাজ করে, যেগুলো কি চলকের জন্য, চলক যেটা হচ্ছে কি ভেরিয়েবল বলা হয়, ট্যালি চিহ্ন জন্য, এবং হচ্ছে গণসংখ্যার জন্য একটা, মানে তিনটা কলাম থাকে এটাতে। আমি একটা স্যাম্পল দেখাচ্ছি তোমাদেরকে, দেখো যে এখানে তিনটা কলাম রয়েছে। এই যে ফুল গাছে বিভিন্নতা একটা কলাম, তারপর হচ্ছে টালি চিহ্নের একটা কলাম, গণসংখ্যার একটা কলাম, এগুলো তিনটা কলামের একটা সারি থাকে, যেগুলো দিয়ে এটা এই স্যাম্পল ডিজাইনটা করা হয়। তো এখানে এই সংখ্যাগুলো দ্বারা কি বোঝাচ্ছে, তোমরা আসলে এটার এই যে বললাম যে ডাটা কালেকশনের কথা বলছি, সামনে আরো বলবো যে উপাত্তের বিশ্লেষণ, হ্যাঁ, বা হচ্ছে যে প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতা, মধ্যমা, প্রচুরক, এই টার্মগুলো তোমরা যখন বায়োস্ট্যাটিক্স করবে তখন সেখানে পাবে। সেক্ষেত্রে তোমরা ওই জিনিস, এই টার্মগুলো আরো ভালোভাবে বুঝতে পারবে। আমি কি বলেছি যে দেখো যে একটা গণসংখ্যার বিন্যস্ত করার জন্য যে দেখা যায় যে তিনটি কলাম সহ একটা সারণী তৈরি করা হয়, যেটাকে বলা হয় যে স্যাম্পল ডিজাইন বলা হয়। যে তিনটি কলাম, এই যে একটা ফুল গাছের বিভিন্নতা একটা কলাম, টালি চিহ্নের একটা কলাম, গণসংখ্যার একটা কলাম। এখানে কি বলেছে, এটাতে কি বোঝাচ্ছে দেখো, উদাহরণস্বরূপ যেটা বলছি যে রাজশাহী শহরের 30টি নার্সারিতে বিভিন্ন জাতের ফুল গাছের, বিভিন্ন রকম জাতের ফুল গাছের সংগৃহীত উপাত্ত নমুনা নকশা নীতিতে বা স্যাম্পল ডিজাইনে গণসংখ্যা নিবেশন আকারে উপস্থাপন করা হলো। তো এটা দেখো যে কাঁচা পত্র, র ম্যাটেরিয়ালস যেগুলো নেওয়া হয়েছে, যে 15, 9, এগুলো হচ্ছে কি ফুল গাছের বিভিন্নতা। এখানে কয় রকমের আছে দেখো বিভিন্নতা, দেখো 15, আমি বাংলায় বলি, দেখো 15, 9, 10, 11 আছে, ঠিক আছে। তাহলে এখানে কয়টা পেয়েছি দেখো, 9 আছে, এখানে 9 আছে, 10, 11 বা 15, এগুলো হচ্ছে কি ফুল গাছের বিভিন্নতা। তাহলে এই 9 সংখ্যাটা কয়বার আসছে দেখো, এই গণসংখ্যা, এই যে নেওয়া হয়েছে যে গণসংখ্যা, এটাকে বলা হচ্ছে গণসংখ্যা নিবেশন। এখানে 9 সংখ্যাটা কয়বার আছে দেখো, এই টালিটা তোমরা বুঝো কিনা আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই 9 সংখ্যাটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 বার না 8 বার আছে। তাহলে টালিতে কি করি, তোমরা এই স্যাম্পলটা নিশ্চয়ই বুঝো যে টালি চিহ্নে 4টা দেওয়ার পর 5 নাম্বারটাকে এভাবে দেওয়া হয় আড়াআড়ি করে, আর এখানে 3। তাহলে এই 9টা টাইপের ইয়েটা কয়টা আছে, 8টা আছে, হ্যাঁ। এই তো আরেকটা দেখো হচ্ছে 10, এই দেখো ফুল গাছের বিভিন্নতা, এটা কয়টা টাইপের, কয় রকমের আছে, কয়টা সংখ্যাটা দেখো কত আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টা দেখো, 10 কত আছে গণসংখ্যাটা 10, এখানে কিন্তু 10 টালি কিন্তু 10 করা হয়েছে। তো এরকম ভাবে বাকিগুলো 11, 15, এই কয়টা কি আছে, 11 সংখ্যা আছে 7 বার, হ্যাঁ। তারপর হচ্ছে 15 সংখ্যাটা আছে 5 বার। তো এইভাবে স্যাম্পল ডিজাইন করা হয়।
ঠিক আছে। তো এই এই যে টালির কথা বললাম, গণসংখ্যা বললাম, এই যে টালিটা 3টে কলম সহ যে সারিটা, এটা কিন্তু তোমাদের স্ট্যাটিস্টিক্সে গিয়ে আবার কাজে লাগবে। ঠিক আছে, এবার আসো যে ডাটা প্রসেসিং বা অ্যানালাইসিস অফ ডাটা। দেখা যায় যে গবেষণায় পর্যবেক্ষিত কোনো বৈশিষ্ট্যের সংগৃহীত উপাত্তে কোনো একটা চলক বা যতবার উপস্থিত থাকে তাকে ওই চলকের ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা থাকে। যে দেখা যায় যে কোনো একটা পর্যবেক্ষিত কোনো বৈশিষ্ট্যের যে সংগৃহীত যে সংগ্রহটা উপাত্ত সংগ্রহ করা হয়, সেখানে যে কোনো একটা চলক যতবার উপস্থিত থাকে সেকে ওই চলকের গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি বলা হয়। তো এই চলক মানের তারতম্যের ভিত্তিতে উপাত্তকে কয়েকটা শ্রেণীতে বিভক্ত করে নিয়ে কি করা হয় যে এটা প্রতিটি শ্রেণীভুক্ত চলকের বা ভেরিয়েবলস এর যে গণসংখ্যা দেখে যে সজ্জিত যে সংখ্যাটা করা হয় তাকে গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলা হয়। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তোমরা ইয়াতে গিয়ে বা স্টেডে ভালো করে বুঝতে পারবে আরো। তো দেখা যায় যে কোনো একটা জীববিজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে কোনো পপুলেশন থেকে যে এই যে স্যাম্পল নেওয়া হলো, র্যান্ডম স্যাম্পল দেখানো হয়েছে, সেটা উপাত্ত প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণের সাপেক্ষে পরিসংখ্যানিক সিদ্ধান্তে উপনীত হতে হয়, যে একটা সিদ্ধান্ত নেওয়া যায়। তাই উপাত্ত প্রক্রিয়াকরণ এবং হচ্ছে যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, যে এই উপাত্ত থেকে যে বিশ্লেষণ কোনো একটা পরিসংখ্যানিক সিদ্ধান্ত আসা যায়। ঠিক আছে, উপাত্ত প্রক্রিয়াকরণ প্রক্রিয়া থেকে। তো এই ক্ষেত্রে দেখো যে উপাত্ত প্রক্রিয়াকরণের ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা গবেষণা নিবেশনের গণসংখ্যার ফ্রিকোয়েন্সি ইয়াতে দেখা যায় যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বা গণসংখ্যা নিবেশনের তৈরির মাধ্যমে কোনো একটি বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্যমালাকে সংক্ষিপ্ত, বোধগম্য ও আকর্ষণীয় করে তোলা হয়। এই যে যে পদ্ধতির সাহায্যে করা হয় সেটা হচ্ছে কি ডাটা প্রসেসিং বলা হয় বা উপাত্ত প্রক্রিয়াকরণ বলা হয়। তো একটি গণসংখ্যা নিবেশনে কতগুলো শ্রেণী থাকে বা শ্রেণীগুলো সীমা কি বা উচ্চ সীমা কি, তবে নিম্ন সীমা কি, বা এই দুটো দূরত্বের মধ্যে কি দূরত্ব কি, ইন্টারভাল বা নিম্ন সীমা উচ্চ সীমার মধ্যে যে গড় মান, মিড বা সেন্ট্রাল ভ্যালু, এগুলো বলা হয়। তো এই যে এই টার্ম গুলো যে ধরো যে ডাটা প্রসেসিং এর ক্ষেত্রে দেখা যায় যে এই যে ক্লাস গণসংখ্যার কতগুলো শ্রেণী থাকতেছে বা শ্রেণীগুলো সীমা কি, নিম্ন সীমা, তারপর হচ্ছে আপার লিমিট, লোয়ার লিমিট, এগুলো বা এই দুইটার মধ্যে ডিস্টেন্সটা, তারপরে যে মধ্যের যে মানটা থাকে মিড, সেন্ট্রাল ভ্যালু, এগুলো হচ্ছে কি প্রতিটি শ্রেণীর ক্ষেত্রে যে চলক সংখ্যা, গণসংখ্যা বা ঘটন সংখ্যা বা এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। তো এগুলো হচ্ছে সব ডাটা প্রসেসিং এর সাথে রিলেটেড। তো এটার আবার কতগুলো সুবিধা আছে, যে ডাটা প্রসেসিং এর সুবিধাগুলো কি, যে এগুলো হচ্ছে সাধারণত কি করা হয়, উপাত্তের বৈশিষ্ট্য সহজভাবে প্রকাশ হয়ে থাকে ডাটা প্রসেসিং এর মাধ্যমে। এখানে যে পর্যবেক্ষণকারী যে বৈশিষ্ট্যগুলো নেওয়া হয় সেগুলো ধারণা লাভে সহজে স্পষ্ট ধারণা পাওয়া যায়, সেগুলোকে উপাত্তের অপ্রয়োজনীয় তথ্য এখানে থাকে না। তারপর উপাত্তের চলক সময় সাদৃশ্য এবং বৈসাদৃশ্য প্রবণতা ফুটিয়ে তোলা এবং হচ্ছে কি বিভ্রান্তি দূর করে এটাতে। উপাত্তগুলোকে পরবর্তী পরিসংখ্যানিক বিশ্লেষণের উপযোগী করে তোলে। এই হচ্ছে কি যে উপাত্ত প্রক্রিয়াকরণের যে কথাটা বললাম সেটার সুবিধা। এবার আসুন যে উপাত্ত বিশ্লেষণ বা ডেটা অ্যানালাইসিস। দেখা যায় যে যেহেতু যে মধ্যমাপের পরিমাপের কথাটা বললাম, মধ্যমানের পরিমাপ যেটা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে বললাম, যে ডাটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মধ্যমানের পরিমাপ হলো যে চলক সমূহের যে কেন্দ্রীভূত হওয়ার প্রবণতার পরিমাপ, বা কেন্দ্রের দিকে যে একত্রিত হওয়ার পরিমাপটা, আর বিস্তারিত পরিমাণ কোন জায়গায় আছে সেটা, বা হচ্ছে যে মধ্যমান থেকে চলকগুলোর বিস্তৃত হওয়ার পরিমাপ। মধ্যমানটা কি, যে চলক সমূহের কেন্দ্রীভূত হওয়ার প্রবণতার পরিমাপ, বিস্তারের পরিমাপ, আর বিস্তারের পরিমাপ হলো মধ্যমান থেকে চলকগুলোর বিস্তৃত হওয়ার পরিমাপ। ঠিক আছে, তো তাই গণসংখ্যা নিবেশনে প্রক্রিয়াজাত উপাত্তের যে পর্যাপ্ত বিশ্লেষণ বলো, বর্ণনা বলো বা যাচাইয়ের ক্ষেত্রে দেখা যায় যে উভয় পরিমাণ উপস্থাপন করা একান্ত প্রয়োজন। এই যে প্রবণতার পরিমাণ বলো বা বিস্তারের পরিমাণ বলো, সবগুলো দুই ধরনের প্রয়োজন উপস্থাপনই হচ্ছে কি একান্ত প্রয়োজন। তো প্রক্রিয়াজাত প্রবণতা দেখা যায় যে কেন্দ্রীয় প্রবণতা বা বিস্তারের পরিমাপের কথা বললাম, যে এই দুইটাই উপাত্ত বিশ্লেষণের ক্ষেত্রে বা হচ্ছে ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে প্রয়োজনীয়। কেন্দ্রীয় প্রবণতাটা কি? কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে যে কোনো উপাত্তের ক্ষেত্রে দেখা যায় যে উপাত্তগুলো যে কালেকশন করা হয় যে গবেষণার ক্ষেত্রে, যে উপাত্তের কোনো একটি চলকের অপর একটি চলকগুলোর সাথে ঘনীভূত হওয়ার যে প্রবণতা বা একাত্ম হওয়ার যে প্রবণতা, সেটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা বা কেন্দ্রিকতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি। ঠিক আছে, আর এই কেন্দ্রীভূত হওয়ার প্রবণতার সংখ্যাসূচক পরিমাপ, যে বা মধ্যমান বা সেন্ট্রাল ভ্যালু, এটাকে হচ্ছে যে এই যে কেন্দ্রীভূত হওয়ার যে প্রবণতার যে সংখ্যাসূচক পরিমাপ, সেটাকে বলা হয় মধ্যমান বা সেন্ট্রাল ভ্যালু বলা হয়, যা উপাত্তের মধ্যবর্তী অবস্থানে থাকে এবং হচ্ছে উপাত্তের প্রতিনিধিত্বকারী একটা আদর্শ মান হিসেবে এটা বিবেচিত হয়। তো এটার আবার কতগুলো যে কেন্দ্রীয় প্রবণতার কতগুলো উদ্দেশ্য আছে, সেটা অতটা দরকার। যেমন হচ্ছে যে উপাত্তের হচ্ছে কি হয়, সমস্ত চলকগুলো একটা সংক্ষিপ্ত পরিচিতি প্রকাশ পায়,
তারপর হচ্ছে যে নমুনা বা কোনো একটা স্যাম্পল বা হচ্ছে পপুলেশনের প্রতিনিধিত্ব করে, এবং হচ্ছে 2 বা ততোধিক চলকের মধ্যে গুলোর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে। ঠিক আছে, যে বিশ্লেষণ করা হচ্ছে এই কেন্দ্রীয় প্রবণতার উদ্দেশ্য বা গুরুত্ব বলতে পারো। দেখা যায় যে সাধারণত মধ্যমাপের পরিমাপ 3 প্রকারে প্রকাশ করা হয়। যে মধ্যমানের কথা বলছি সেটা 3টা ভাবে প্রকাশিত হয়ে থাকে। একটা হচ্ছে গড়, একটা মধ্যমা, আর একটা হচ্ছে প্রচুরক। গড়টা হচ্ছে যে আমি বলতেছি, মধ্যমাটা বলিনি, যে অনেকগুলো গণসংখ্যা, কোন একটা গণসংখ্যা নিবেশনের মধ্যে অনেকগুলো রাশি থাকে, যে রাশিটা মাঝখানে মানে ইয়াতে থাকে সেটাকে হচ্ছে মধ্যমা, এবং প্রচুরক যেটা বেশি সংখ্যাটা বেশি পরিমাণ থাকে সেটাকে বলা হয় প্রচুরক বা মোট। আর হচ্ছে গড়টা বলতেছি তোমাদেরকে, যে সাধারণত মধ্যমাপে 3টা প্রকার, একটা হচ্ছে গড়, একটা মধ্যমা, এবং আরেকটা টাইপ হচ্ছে কি প্রচুরক। এদের মধ্যে হচ্ছে কি গড়মান সর্বাধিক ভাবে ব্যবহার করতে হয় কোনটা, গড়মান। সেটা কি, যে তার জন্য গড়টা হচ্ছে কি যে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ গুলোকে গাণিতিক গড়ে, কেন্দ্রীয় প্রবণতা যে পরিমাপের যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে হচ্ছে কি গাণিতিক গড়ই সর্বাধিক প্রচলিত। তো এই ক্ষেত্রে দেখা যায় যে উপাত্তের চলকের মানের সমষ্টিকে মোট চলক সংখ্যা দ্বারা, যে মানকে যে উপাত্তের যে চলকগুলোর মান যে থাকে সেটার সমষ্টিকে দেখা যায় যে মোট চলক সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই গাণিতিক বা যোজিত গড় বা মিন বলা হয়। হ্যাঁ, যে এই যে যতগুলো সংখ্যা থাকে, যে সমষ্টিটা, হ্যাঁ, উপাত্তের চলকগুলোর মানের যে সমষ্টি, সেইটার টোটাল যোগফলটাকে মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটাকে বলা হয় মিন বা গাণিতিক গড় বলা হয় বা যোজিত গড় বলা হয়। ঠিক আছে, এই যে গড়ের কথা বললাম, গড় নির্ণয়ের সুবিধাটা কি? গড়ের ক্ষেত্রে দেখা যায় যে এর সংজ্ঞা সুস্পষ্ট এবং সহজ, সকল তথ্যমানের ভিত্তিতে এটা নির্ণীত করা হয়, নমুনা যে চাষি থাকে সেখানে হচ্ছে তারতম্য খুব কম হয়, সহজে বোধগম্য ও পরবর্তী বিশ্লেষণের উপযোগী হয়, এবং হচ্ছে একাধিক তথ্যমালার ভিত্তিতে এই হচ্ছে যে সম্মিলিতভাবে গড়টা নির্ণয় করা সম্ভব। এখন দেখো গড়ের ব্যবহারিক ক্ষেত্র, তাহলে ব্যবহারিক কোন কোন ক্ষেত্রে এটা গড়টা ব্যবহার করা হচ্ছে? দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিষয়ের ক্ষেত্রে, যেমন গড় আয়, গড় মূল্য, এগুলো নির্ণয়ের ক্ষেত্রে কি হয়, যে গড়টা ব্যবহার করা হয়। আবার হচ্ছে তথ্যমালার পরিসংখ্যানিক বিশ্লেষণের ক্ষেত্রেও গড়টা ব্যবহার করা হয়, সূচক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে, তারপর হচ্ছে যে সম্মিলিত গড় নির্ণয়ের ক্ষেত্রে, বা হচ্ছে কোন তথ্যমালাকে সুষম এবং প্রতিনিধিত্বশীল করার ক্ষেত্রেও এই গড়টা ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার আসো যে বিস্তারের পরিমাপের কথা বলি। বিস্তারের পরিমাপটা কি? কোন উপাত্তের চলকগুলো তাদের মধ্যমান থেকে কতটুকু ছোট, হ্যাঁ, বা বড়, তাদের পার্থক্যকে বলা হয় বিস্তারের পরিমাপ বা মেজার অফ ডিসপারশন। হ্যাঁ, মধ্যমানের পরিমাপ হলো চলকগুলোর কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা পরিমাপ, আর বিস্তারের পরিমাপ হলো চলকগুলোর বিস্তৃত হওয়ার পরিমাপ। আমি আবারও বলছি, দেখো যে কেন্দ্রীভূত চলকগুলোর কেন্দ্রীভূত হওয়ার প্রবণতার পরিমাপ, কেন্দ্রীভূত হওয়ার প্রবণতার পরিমাপ, আর বিস্তারের পরিমাপ হচ্ছে যেটা বলছি ইয়াতে চলকগুলো বিস্তৃত হওয়ার পরিমাপ। ঠিক আছে, মধ্যমান যেটা, যে মিনটা, সেটা হচ্ছে কি চলকগুলোর কেন্দ্রের দিকে যে কেন্দ্রীভূত হয় সেটার পরিমাপ, আর বিস্তারটা হচ্ছে যে চলকগুলো বিস্তৃত কতটুকু হয় সেটার পরিমাপটা। একটি গণসংখ্যার পর্যাপ্ত বর্ণনা থেকে বিস্তারের বিভিন্ন পরিমাপ নির্ণয় করা যায়। ঠিক আছে, আসলে আরেকটা টার্ম হচ্ছে যে এই ক্ষেত্রে আসলে যে বিস্তার বললাম, যে তোমাদের হচ্ছে মধ্যমা বলছি, কেন্দ্রীয় প্রবণতা বলছি, এগুলো আবারও বলতেছি যে এই টার্মগুলো তোমরা তোমাদের যে এটার সাথে রিসার্চের সাথে যে রিলেটেড যে অংশটা আছে বায়োস্টেট, সেখানে গিয়ে তোমরা পাবে এটা। ভেদাঙ্ক কি, ভেরিয়েন্স, এই টার্মটাও তোমরা ওখানে যেয়ে পাবে। ভেদাঙ্কের অঙ্ক আছে, ই টেস্ট, এফ টেস্ট, এনওভিএ টেস্ট, তারপরে হচ্ছে এগুলো অঙ্কগুলো তোমরা বায়োস্টেটে যেয়ে পাবে। ঠিক আছে, ভেদাঙ্ক কি, ভেরিয়েন্স, কোন নমুনা বা উপাত্তের গড় থেকে চলকগুলোর বিচ্যুতি বা বর্গের গড়কে ভেদাঙ্ক বা ভেরিয়েন্স বলে। ঠিক আছে, দেখা যায় যে উপাত্ত বিশ্লেষণের ক্ষেত্রে ভেদাঙ্ক নির্ণয়ের অনেক গুরুত্ব রয়েছে। কি এগুলো? 3 বা ততোধিক নমুনার মধ্যে তাৎপর্যপূর্ণ আছে কিনা সেক্ষেত্রে এটা যাচাই করার জন্য যে এফ টেস্ট, ভেদাঙ্কের টেস্ট যেটা করা হয় সেটা হচ্ছে এফ টেস্ট বা ভেদাঙ্ক বিশ্লেষণ করা হয়, যে 3 বা ততোধিক উপাত্তের মধ্যে বা 3 বা ততোধিক নমুনার মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ সব পার্থক্য আছে কিনা তা জানার জন্য এই ভেদাঙ্ক নির্ণয় করা হয় বা এফ টেস্ট করা হয়। তো ভেদাঙ্কের উপাদানের মাধ্যমে যে কোনো সমগ্রকে জিনগত বা পরিবেশগত ভিন্নতা বা জিনগত ভিন্নতার এডিটিভ বা হচ্ছে যে ডোমিনেন্স, এগুলো নির্ণয় করা যায়। আবার যে জিনগত বিভিন্নতার উপাদান থেকে হেরিবিলিটি বলো বা হেরিটেবিলিটি বা হচ্ছে সিলেকশন ইন্ডেক্স ইত্যাদি পরিমাণবাচক বংশানুসরণ পরিমাপ করা যায়। এগুলো হচ্ছে কি উপাত্ত বিশ্লেষণের ক্ষেত্রে ভেদাঙ্ক নির্ণয়ের উদ্দেশ্য। এই যে ভেদাঙ্কর কথা বলছি, তাহলে ভেদাঙ্ক বিশ্লেষণটা কি?
ভেদাঙ্ক বিশ্লেষণটা হচ্ছে যে আর এ ফিশার সর্বপ্রথম জীব বৈজ্ঞানিক গবেষণায় পরিমাণবাচক বৈশিষ্ট্যের বহু সংখ্যক স্যাম্পল যে গড় করেছে, মিন করেছে বা নির্ভরাঙ্কের সমসত্তা যাচাইকরণের একটি বিশেষ পদ্ধতি উদ্ভাবন করেন। ঠিক আছে, যে বায়োস্ট্যাটের ক্ষেত্রে আর এ ফিশার সর্বপ্রথম কি করে বহু সংখ্যক নমুনা বা নির্ভরাঙ্কের সমসত্তা যাচাইয়ের জন্য একটা বিশেষ পদ্ধতি প্রয়োগ করেন। তার নাম অনুসারে পরবর্তীতে এটাকে বলা হয় এফ টেস্ট বলা হয়। ঠিক আছে, যেটা হচ্ছে এই পদ্ধতিতে নমুনাগড়গুলোর মোট ভেদাঙ্কের কারণ অনুযায়ী পৃথক করে নিয়ে তাদেরকে আলাদাভাবে ভ্রান্তিজনিত যে ভেদাঙ্কের সাথে তুলনা করা হয়, সেজন্য এটাকে বলা হয় ভেদাঙ্ক বিশ্লেষণ বা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, যেটাকে সংক্ষেপে বলা হয় NOVA, ANOVA। ঠিক আছে, অ্যানোভা টেস্টও ওটা বলা হয়। এটা একটা সূত্র আছে, এটা হচ্ছে যে এইটা আবার তোমরা হচ্ছে কি অঙ্কে যেয়ে পাওয়া। ঠিক আছে, ভেদাঙ্ক বিশ্লেষণ। তো এই ক্ষেত্রে রিসার্চের ক্ষেত্রেও এই জিনিসগুলো পাবে তো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে ভেদাঙ্ক বিশ্লেষণ বললাম, এটারও কিছু উদ্দেশ্য আছে, গুরুত্ব আছে। যেমন হচ্ছে কি উদ্দেশ্যগুলো কি, যে পর্যবেক্ষিত নমুনাগুলোর ভেদাঙ্ককে বিভিন্নতা কারণ বা উৎপত্তি অনুসারে পৃথক পৃথকভাবে উপস্থাপন করে। তারপর হচ্ছে পৃথককৃত প্রকৃত ভেদাঙ্ক ও ভ্রান্তিজনিত ভেদাঙ্কের অনুপাত এফ মান দ্বারা বা এফ টেস্ট দ্বারা নির্ণয় করা হয়। তারপর হচ্ছে বিভিন্নতার কারণ সমূহ পরিসংখ্যানিকভাবে তাৎপর্য কিনা সেটা যাচাই করা যায়। আর ব্যবহারিক ক্ষেত্রে এটা হচ্ছে যে 2 বা ততোধিক নমুনার গড়ের সমসত্তা যাচাইয়ের জন্য, বা এটা হচ্ছে 3 বা ততোধিক নমুনার ক্ষেত্রে হতে পারে, নির্ভরাঙ্ক যাচাইয়ের ক্ষেত্রে বা গড়ের সমসত্তা যাচাইয়ের ক্ষেত্রে। এবার আসো ইন্টারপ্রিটেশন। তো ইন্টারপ্রিটেশন হচ্ছে যে একটা আভিধানিক শব্দ, যেটা হচ্ছে যে অর্থ হচ্ছে ব্যাখ্যাকরণ। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন উপাত্ত সমূহকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ বা যাচাই সাপেক্ষে যে ফলাফলের যে যথার্থ যে আলোচনা করা হয়, সেটাকে বলা হয় ব্যাখ্যাকরণ বা ইন্টারপ্রিটেশন। সাধারণত দেখা যায় যে কোনো গবেষণা প্রতিবেদনে বা নিবন্ধনের রেজাল্ট বা ডিসকাশন অধ্যায়ে গবেষণার যথার্থতা ব্যাখ্যাকরণ অত্যন্ত জরুরি। হ্যাঁ, দেখা যায় যে ব্যাখ্যাকরণ না থাকলে গবেষণার বিষয়বস্তুটা সহজে বোধগম্য হয় না বা গ্রহণযোগ্য এটা হয় না। তো ইন্টারপ্রিটেশন মেথডটা কি তাদের? উইলিয়াম এমরি বলেন যে 1947 মতানুসারে ব্যাখ্যাকরণের 2টা নীতি আছে, যেগুলো হচ্ছে কি, একটা নীতি হচ্ছে প্রাসঙ্গিক বিষয়ে বর্তমান এবং হচ্ছে প্রাসঙ্গিক বিষয়ে যে কোনো একটা প্রাসঙ্গিক বিষয়ে বর্তমান এবং পূর্ববর্তী, হ্যাঁ, গবেষণার মধ্যবর্তী যে আন্তঃসংযোগ রক্ষার মাধ্যমে গবেষণার যে একটা ধারাবাহিকতা বজায় রাখতে সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যাকরণ আবশ্যক। এটা হচ্ছে কি ব্যাখ্যাকরণের একটা পদ্ধতি বলতে পারো। আর এটা হচ্ছে কি ব্যাখ্যাকরণের যে প্রাপ্ত যে উপাত্তগুলো পাওয়া যায়, উপাত্ত বা হচ্ছে যথোপযুক্ত তত্ত্ব পদ্ধতি এবং প্রস্তাবিত অনুকল্পের ভিত্তিতে ফলাফল যাচাইয়ের জন্য কি করা হয়, যথাযথতা থাকা উল্লেখ থাকা আবশ্যক। এইগুলো হচ্ছে কি ব্যাখ্যাকরণের ক্ষেত্রে ব্যাখ্যাকরণ পদ্ধতিতে প্রধানত এই যে 2টা নীতি, সেই নীতিটা অনুসরণ করা হয়। তো দেখা যায় যে ব্যাখ্যাকরণের ক্ষেত্রে যেটা বললাম, যে কোনো একটা গবেষণার ক্ষেত্রে ব্যাখ্যাকরণটা তো অনেক গুরুত্বপূর্ণ। যে ব্যাখ্যাকরণ না থাকলে সেটা ক্ষেত্রে ফলাফলটা গ্রহণযোগ্য অনেক ক্ষেত্রে হয় না। তো এটা যে যে ব্যাখ্যাকরণের ক্ষেত্রে যে কতগুলো ধারাবাহিকতা বা পদ্ধতি অবলম্বন করা যায়, সেক্ষেত্রে দেখা যায় যে কিভাবে সকল পরীক্ষণ, সব ফলাফল যৌক্তিকভাবে এটাতে উপস্থাপন করা, প্রতিটি পরীক্ষণের উপকরণ, পদ্ধতি, উপাত্ত এবং তত্ত্ব সুস্পষ্টভাবে উল্লেখ করতে হয়। গবেষণাপত্রে টেকনিক্যাল শব্দ, বিভিন্ন ধরনের টেকনিক্যাল শব্দ বা টার্ম ইউজ করা বা সংজ্ঞা প্রদান করা হয়। তারপর হচ্ছে বিভিন্ন পরীক্ষণে প্রাপ্ত উপাত্তের বিশ্লেষিত ফলাফল সমূহ বিশদভাবে এটাতে বর্ণনা করা হয়। তারপরে যে পরীক্ষণে যে ভুল ত্রুটি থাকে বা সীমাবদ্ধতা থাকে, সেটা সততার সাথে উল্লেখ করা হয়, অন্যথায় নতুন ভুলের সৃষ্টি হয়। তো অতি দ্রুত বা অতি ধীর গতি সম্পন্ন গবেষণা সাধারণত মানসম্মত হয় না। তবে তাই এই বিষয়ে কি থাকতে সতর্ক থাকতে হয়। সমসাময়িক সকল প্রসঙ্গ, উপাদান, প্রয়োগ ইত্যাদি গবেষণাপত্রে উল্লেখ থাকা। শিরোনামে গবেষণার উপাদান, প্রয়োগ এবং হচ্ছে কি কর্মকরণ সংযুক্ত থাকলে সর্বাধিক গ্রহণযোগ্যতা অর্জিত হয়। প্রাসঙ্গিক বিষয় অভিজ্ঞ ও পারদর্শী প্রবীণ গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নির্ভরযোগ্য উদ্ধৃতি সহ ব্যাখ্যাকরণ আবশ্যক। ঠিক আছে, তারপর হচ্ছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় সাবলীল ও প্রাঞ্জল ভাষায় সুনির্দিষ্টভাবে ব্যাখ্যাকরণ অধিকতর বোধগম্য ও গ্রহণযোগ্য হয়। রোমেল 1994 এর মতে একটি গবেষণাপত্রের ব্যাখ্যা অবশ্যই উত্তম ব্যবহারিক
টেকনিক্যাল বা টার্মগুলো যেগুলো আছে বা ভাষায় এটা রচিত হবে। ঠিক আছে, এই হচ্ছে কি যে কি বললাম যে ইন্টারপ্রিটেশনের আচ্ছা আমরা ইন্টারপ্রিটেশনের নিয়ে আলোচনা করছি। যেটা বললাম যে ইন্টারপ্রিটেশনের কথা বললাম যে ব্যাখ্যাকরণের ক্ষেত্রে যে পদ্ধতিগুলো অবলম্বন করা হয়। এরপর আসো যে ব্যাখ্যাকরণের কথা বলছি যে এই ইন্টারপ্রিটেশনের গুরুত্বটা কি। তো যে কোনো গবেষণাপত্রের অন্যতম মৌলিক অংশ হলো এই ব্যাখ্যাকরণ। তাই ব্যাখ্যাকরণের ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এর গত আগে লাস্ট ক্লাসে আমি ব্যাখ্যাকরণের প্রয়োজনীয়তা বলেছিলাম। এখন দেখো যে ব্যাখ্যাকরণের গুরুত্বপূর্ণ গুলা গুরুত্ব বা সুবিধা কি। ব্যাখ্যাকরণের মাধ্যমে দেখা যায় যে বিভিন্ন গবেষণার মধ্যে একটা যোগাযোগ সংযোগ স্থাপিত হয়। গবেষণার সকল পরীক্ষণ ফলাফলের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যার মাধ্যমে সুস্পষ্ট হয়। গবেষণা প্রতিবেদন ব্যাখ্যামূলক না হলে গবেষণা বিষয়বস্তু অনুধাবনযোগ্য হয় না। তো গবেষণাপত্রে ব্যাখ্যাকরণের সারসংক্ষেপ যৌক্তিক সিদ্ধান্ত গৃহীত হয়। ঠিক আছে, সারসংক্ষেপ থেকে যৌক্তিক সিদ্ধান্ত গৃহীত হয়। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ব্যাখ্যাকরণের মাধ্যমে গবেষণা প্রতিবেদনে যে সীমাবদ্ধতা থাকে বা গ্রহণযোগ্য থাকে সেটাও প্রকাশিত হয়। এরপর আসে যে ব্যাখ্যাকরণের মাধ্যমে ভবিষ্যৎ গবেষণার নতুন নতুন দিক উন্মোচিত হয়। শুধুমাত্র যথার্থ ব্যাখ্যাকরণের মাধ্যমে যে থিসিসের যে যথার্থতা সেটা অনুধাবন করা সম্ভব। বিভিন্ন পরীক্ষণের জন্য যে হাইপোথিসিস নেওয়া হয় সেটা ফর্মুলা করা হয়, সেগুলোর যথার্থতা বা তাৎপর্য যাচাই করা সম্ভব হয় এই ইন্টারপ্রিটেশন ইয়াতে। এইগুলো মানে ইন্টারপ্রিটেশনটা এই কারণেই যে গুরুত্বপূর্ণ বলা হয় যে ব্যাখ্যাকরণ যে কোনো গবেষণার ক্ষেত্রে ব্যাখ্যাকরণের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, তাহলে দেখা যাবে যে যথাযথ ফলাফল পাওয়া যাবে না। আচ্ছা, যেটা বলছিলাম যে ব্যাখ্যাকরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আজকে এই পর্যন্তই থাকুক। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের এই ক্লাসের সাথে তোমরা বইটা একটু মিলিয়ে দেখবে। যা পড়াচ্ছি বই থেকেই পড়াচ্ছি, বইয়ের বাইরে না। টার্মগুলো একটু রিসার্চের ক্ষেত্রে একটু জটিল মনে হতে পারে, কিন্তু আসলে যদি তোমরা সিনসিয়ারলি পড়ো, একটু বই প্লাস হচ্ছে এই ক্লাসগুলো ফলো করো, তাহলে অবশ্যই তোমরা এই ক্লাসগুলো থেকে তোমাদের ফ্রুটফুল হবে ক্লাসগুলো তোমাদের জন্য। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকুক। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।